টেবিলে এই অর্ধাংশে অর্থাৎ স্টুডিওর হাফ রাউন্ডে আজকে উপস্থিত আছেন সিনিয়র ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আপনারা যারা আমাদের সাথে টেবিলের অপর প্রান্তে আছেন, আমাদের সাথে আলোচনা অংশ নিতে চান, তাহলে ফেসবুক অথবা মোবাইলে অথবা SMS করে আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন। আমরা প্রথমে ব্যারিস্টার রফিকুল হক দিয়ে শুরু করছি। স্যার, গতকালকে তো একটি রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা পেয়েছি, কিন্তু রায়ের প্রেক্ষিতে যে অবস্থা দেখা যাচ্ছে যে প্রসিকিউশনও অসন্তুষ্ট, ডিফেন্স পার্টি তারাও বলছে তারা এটা প্রত্যাখ্যান করেছেন এবং রাজনৈতিক পরিস্থিতিটা কিছুটা উত্তপ্ত। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? না, আমি তো প্রথমে যারা ডিফেন্স তো ন্যাচারালি তারা অ্যাপিল করবে, অ্যাজ অফ রাইট অ্যাপিল আছে। আর অ্যাটর্নি জেনারেল বলেছে অ্যাপিল করবে, কিন্তু আমি ঠিক আমার সামনে ক্রিমিনাল লয়ার আমার মামা আছেন, আমি কি করে অ্যাপিল করবে? গভর্নমেন্ট অ্যাপিল করতে পারে অ্যাকুইটাল এগেইনস্টে। তো কটা চার্জ ছিল? ছটার ভেতরে একটা তো প্রমাণ হয়নি, আর একটা যেটা প্রমাণ হয়নি বলছে অ্যাকুইটাল করেছে, সেইটার এগেইনস্টে অ্যাপিল করে তারপরে হোল জিনিসটাকে রিওপেন করতে পারে। আর নর্মাল ক্রিমিনাল কোর্ট হলে আপনার এনহ্যান্স রুল দিয়ে কোর্ট করতে পারে, কিন্তু এখানে বলেই দিয়েছে যে ক্রিমিনাল প্রসিজার কোড উইল নট অ্যাপ্লাই এই আইনে। তা যদি না হয় তাহলে একমাত্র সুমোটো যদি আমাদের অ্যাপেলেট ডিভিশন মনে করে ফর কমপ্লিট জাস্টিস সুমোটো একজনকে হ্যাং করতে হবে, তাহলে করতে পারে। সেটা কি করবে বলা কঠিন, কিন্তু মানুষের ডিমান্ডে এইভাবে প্রসেশন করে ডিমান্ড দিয়ে প্রসেশন করলো দিল কে? আজকের হরতাল দিল তো জামাত, ডিফেন্স পার্টি। হ্যাঁ, কিন্তু আনন্দ করলো তো অন্য পার্টি, তারাই হরতাল দিয়েছে এইটার এগেন্সে। তা তো না, হরতাল জামাত দিয়েছে, সে হরতালে তাকে সাপোর্ট করলে কেন? তাদের তো বেরিয়ে আসে আর হরতাল সাপোর্ট করা উচিত হয়নি। হরতাল সাপোর্ট করলে মেনে নিলে হরতাল, আবার জামাতের এগেন্সটে বলছো, এ তো কন্ট্রাডিকশন। হরতাল নয় স্যার, একটা মানববন্ধন বা সমাবেশ, এতে শাহবাগে। স্যার কাছে একটু যাবো। স্যার, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখেন, একটা আদালত, ট্রাইব্যুনাল, আমরা প্রথম থেকে বলে আসছি আন্তর্জাতিক যুদ্ধ অপরাধীদের ট্রাইব্যুনালে যারা বিশেষজ্ঞ আছেন তারা এবং আমরা স্থানীয়ভাবে যারা আইনজীবী আছি তারা অনেকেই বলেছি যে এই ট্রাইব্যুনাল যেভাবে বিচার কার্য পরিচালনা করতেছে এর মানদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানদণ্ড সমতুল্য না। এই ট্রাইব্যুনাল সম্বন্ধে আমাদের দ্বিধা দ্বন্দ্ব আছে এবং এখনো আছে। তবে এখন যে রায়টা হয়েছে, এই রায়টা একটা আদালতের রায় দিয়েছে, আবুল কালাম আজাদ সাহেবকে ফাঁসি দিলেন অনুপস্থিত ভাবে, ফাঁসি বহাল আছে। আওয়ামী লীগের তরফ থেকে কিছু বলা হলো না, তারা খুব মহা খুশি। এই যে রায়ের বিরুদ্ধে আপনার আন্দোলন করা, জাজ সাহেবদের বিরুদ্ধে আন্দোলন করা, আদালতের বিরুদ্ধে আন্দোলন করা, এটা তো আমাদের পুরানো সাংস্কৃতিক। আপনার মনে আছে হয়তো বঙ্গবন্ধুর খুনের মামলায় যখন হাইকোর্ট 4 জন আসামিকে খালাস দিল, তখন কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে হাইকোর্টের বিচারকের বিরুদ্ধে লাঠি মিছিল করেছিল। আর জামাত যেটা করতেছে সেটাও পুরানো ঐতিহ্য। আমরা কিন্তু একসময়, তখন বিএনপির জন্ম হয়নি, আমরা কিন্তু সেই আগরতলা ষড়যন্ত্রের মামলার আদালত পুড়িয়ে দিয়েছিলাম, বিচারক পালিয়ে গিয়েছিল। এটা তো বাংলাদেশের পিছনের ইতিহাস যারা আমরা জানি। তবে একটা কথা আমার মনে হচ্ছে যে সরকারের বর্তমান অবস্থাটা খুব রহস্যজনক মনে হচ্ছে। রহস্যজনক এই কারণে যে তারা হয়তোবা এমন একটা ভাব দেখাচ্ছে যে এই ট্রাইব্যুনাল যে আন্তর্জাতিক ভাবে যেটা স্বীকৃতি পাচ্ছে না, যে এর উপরে আমাদের কোনো হস্তক্ষেপ নাই, ট্রাইব্যুনাল স্বাধীনভাবে বিচার করে, এবং সেই কারণেই আজকে তারা যাবজ্জীবন দিয়েছে। এবং সেই জন্য আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের যারা আছেন তারা ক্ষুব্ধ।
এটা আমার মনে হয় যে তাদের কীর্তিকলাপ এই ধরনের এই আন্দোলনের পরে ব্যারিস্টার রফিকুল হক সাহেব আগে আমার সঙ্গে বলেছিলেন যে এখনো যা যা বিচারের অপেক্ষায় আছে সবাইকেই ফাঁসি দিতে হবে, ফাঁসি না দিলে আওয়ামী লীগ এই আন্দোলন করবে। এখনো তো অনেক লোক রয়ে গেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী আছে, মাওলানা সাইদি আছে, গোলাম আজম আছে, মুজাহিদ আছে, আব্দুল আলিম যাকে ফাঁসি দেবে না তাকে তার উপরে আন্দোলন হবে। এখন যদি ফাঁসি না দিলে এই আন্দোলন হয় তাহলে এদের সবার কিন্তু ফাঁসি দিতে হবে, এরপরে তো যারা ভয়তে ফাঁসি দিয়ে দেবে। আর ঝামেলা করে কি লাভ আছে? যখন তাদেরকে আসামি করেছেন করে দেন, ফাঁসি দিয়ে দেন, ঝামেলা এত সাক্ষী প্রমাণ সরকারের এত পয়সা খরচ করে কি লাভ? এগুলো বিচারকদের পক্ষে তো খুব রিস্কি, তারা তো নিজস্ব গতিতে তারা চলেছে, তারা তো কেউ বলতে পারবে না যে বিচারকরা পার্সিয়াল, বিচারকরা অ্যান্টি আওয়ামী লীগ, বিচারকরা অ্যান্টি জামাত, এ কথা তো কেউ বলে না। বিচারক সম্বন্ধে কেউ কোনো কমেন্ট করে নাই কিন্তু। তাহলে বিচার তার নিজস্ব গতিতে যেটা ভালো বুঝেছে সেইটা করেছে, তার এগেনস্টে অ্যাপিল আছে, আপনারা অ্যাপিল করেন। গভর্নমেন্টও অ্যাপিল অ্যাজ সাচ নাই, অ্যাকুইটাল এগেনস্টে আছে। আর অ্যাটর্নি জেনারেল তো বলেই দিয়েছেন, বারবার বলছে, দেখেন টেলিভিশনে দেখেন, অ্যাটর্নি জেনারেল বলেছেন অ্যাপিল করবো। তাহলে গোলমালটা কোথায়? না, অ্যাপিল করবে তারা। যে 6টা অভিযোগ ছিল, 6টা অভিযোগের ভিতরে একটা অভিযোগ প্রমাণ হয় নাই, সেইটার এগেনস্টে তারা আপিল করতে পারে। কিন্তু ফাঁসি দিয়েছে এর এনহ্যান্সমেন্টের জন্য এই আইনে কোনো বিধান নাই। কিন্তু ব্যারিস্টার রফিকুল হক বলছেন যে সরকারের পক্ষ থেকে আপিল করার বিধানটা কি? বিধানটা যদি খালাস দিয়ে দেয় অ্যাকুইটালে, এখান থেকে 6টা অভিযোগ ছিল, তার ভিতরে একটা অভিযোগে তাকে খালাস দিয়েছে। এখন সরকার যদি মনে করে তাহলে ওই ক্ষেত্রে হয়তোবা সরকার ওই খালাসের বিরুদ্ধে মামলা করতে পারে, আপিল করতে পারে, বাট নট ফর এনহ্যান্সমেন্ট যাদেরকে সাজা দেওয়া হয়েছে। স্যার উনি বলছেন যে সরকারের আচরণ রহস্যজনক, সরকারের উপরে রহস্য। কিন্তু আমি কিছু বলতে চাই না, আমি বলছি যে হোল সিচুয়েশনটা যা হয়েছে আজকে এই দুদিন ধরে, এটা খুব দেশের জন্য মঙ্গলজনক না। ল তার নিজস্ব গতিতে চলবে, জাজ সাহেবরা তাদের যা ভালো বুঝেছেন দিয়েছেন, তার এগেনস্টে অ্যাপিল আছে, অ্যাপিল করেন, অ্যাকুইটাল এগেনস্টে অ্যাপিল আছে, কনভিকশন এগেনস্টে নিশ্চয়ই অ্যাপিল করবে। তো সেখানে এইভাবে যদি মানুষ আমরা সব স্ট্রাইক করি বা ভয় দেখাই, তাহলে যেগুলো পেন্ডিং আছে, আরো 6-7জন পেন্ডিং আছে, তো জাজ সাহেবরা বাধ্য হবে তাদেরকে ফাঁসি দিতে। এই যদি অবস্থা হয়, ফাঁসি না দিলে তো জজ সাহেবরা জানে মারা যাবে। জজ সাহেবরা তো দেখছে, তারাও তো আমাদের মধ্যে আছে, তারা তো দেখছে যে একটাকে ফাঁসি না দেওয়ায় দেশে, সারা দেশে এই অবস্থা হচ্ছে। আর যারা রয়েছে তাদেরকে তারা ফাঁসি না দিলে তাদের কি অবস্থা হবে? এর আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে এই ট্রায়ালটি রাজনৈতিক উদ্দেশ্যে হচ্ছে, আন্তর্জাতিকভাবেও প্রশ্ন তোলা হয়েছিল। তো এখন যে আজকে যে মুখোমুখি অবস্থান এবং যে চাপটা আপনি বলছেন জুডিশিয়ারির উপর হচ্ছে, তাহলে আমাদের এর শেষটা কোথায় হবে? এটাই আমি বলতে চাচ্ছিলাম, যেখানে আন্তর্জাতিকভাবে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল হিসাবে এর মানদণ্ড সম্বন্ধে তাদের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এবং ইন্টারন্যাশনালি বলা হয়েছে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্ট্যান্ডার্ডের না। দেশের জনগণও সে একই কথা বলতেছে। একটা রায় হয়ে গেল, হঠাৎ করে একটা রায় আপনার যাবজ্জীবন দেওয়া হলো, তখন সরকার পক্ষে, আওয়ামী লীগ কিন্তু সরকার পক্ষ থেকে হরতাল করা হচ্ছে। এখানে যদি কেউ আমাকে যদি বলে যে সরকার একটা পাতানো খেলা, যে দেখো আমরা কিন্তু আদালতের উপরে হস্তক্ষেপ করতেছি না, তোমরা যাই বলো, বিদেশ থেকে যাই বলুক না কেন, যদি আমরা হস্তক্ষেপ করতাম তাহলে সবাইকে ফাঁসি দিতাম, এবং আমরা এটাকে যাবজ্জীবন দিচ্ছি, এবং সেজন্য আমার পার্টির লোকেরাই এটা বিক্ষুব্ধ, এরকম একটা কিছু হতে পারে। আর একটা জিনিস দেখেন না, যা আপনার ইসলামী ছাত্র শিবির খুব খারাপ, ভাঙচুর লুটতরাজ করতেছে। পুলিশ একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলে ফেলেন, দেখা মাত্র শিবির কর্মীকে গুলি করা হবে। আমি ভয় পেয়ে গেলাম, যেহেতু আমার কপালে বা হাতে কোনোখানে লেখা তো নাই যে আমি শিবির কর্মী না, এখন কি করে হঠাৎ করে গুলি করে ফেললে তো কিছু করার থাকবে না। তারপর গেল বেশ গত পরশুদিন বোধহয় শিবির বিরাট প্রসেশন করলো, ট্রাইব্যুনাল ভেঙে দাও, বিচার মানি না, পুলিশ নিশ্চুপ। এবং কালের কণ্ঠে দেখলাম যে আপনার রজনীগন্ধা
দিচ্ছেন ছাত্র শিবির ছেলেরা পুলিশকে। পুলিশ মহা খুশি। আবার আজকে আবার হঠাৎ তারা বিক্ষুব্ধ হয়ে উঠলো। এর রহস্যটা কোথায়? আজকে বেশ কিছু পুলিশের গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। অনেক ছেলে মারা গেছে। বেশি হয়েছে, অনেক মারা গেছে। ওই যে চিটং এ 4 জন রহস্য হলো আপনার 4 জন মারা গেছে। এখন সরকার কি চায়? দেয় নাই তো স্ট্রাইক? না, কালকে কোন স্ট্রাইক আমরা শুনি না, এখনো দেয়নি। বলেন সরকার কি চায়? আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে, বিজেপি নিয়ে আসলো। আমরা কালকে শুনলাম ডিবিজিপি নিয়ে আসছে। আবার আজকে শুনি যে না, বিজেপি নাই, আধা সামরিক বাহিনীকে রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে। এই যে সরকারের দুদুল্যমানা মনোভাব, এর জবাব কি? সরকার কি চায়? এবং কথায় কথায় যত আন্দোলনই হোক না কেন, যুদ্ধ অপরাধীদের বিচার ঠেকাবার জন্য, বিচার ঠেকাবার জন্য এত আন্দোলনে তো জামাত আন্দোলন করতেছে স্বাভাবিকভাবে। আমি যেটা বলতেছিলাম তখন আগরতলা কেসের সময় আওয়ামী লীগ এই আমাদের শেখ মুজিবুর রহমানকে জেল থেকে বের করার জন্য দলীয় ভাবে সে আদালত পুড়িয়ে দিয়েছিল এবং বিচারকটা পালিয়ে গেছিল, এস এ রহমান পালিয়ে গেছিল। সেই ঐতিহ্য তো আছে। আজকে তো জামাত যদি একই পথে যায়, তাহলে আওয়ামী লীগ তো না বলার কিছু নাই। যুদ্ধ অপরাধী তো আমরা বলেছি, আমরা যুদ্ধ অপরাধীদের বিচার চাই, কিন্তু সেই বিচার তো আপনার জনগণের গ্রহণযোগ্য হতে হবে। আর একটু যদি আগে যায়, আমি কি একটু স্যার কাছে যেতে পারি? স্যার, উনি যে গ্রহণযোগ্যতার কথা বলছেন, আপনার কাছে কি মনে হয় যে গ্রহণযোগ্যতার কোনো সংকট আছে? না, আপনি কি ভাবছি তার উপর তো বিচার করবে না। আমার গ্রহণযোগ্য হোক না হোক, বিচারক ঠিক নিউট্রালি বিচার করেছে কিনা। আমি যেটা একটু আগে বললাম, কেউ কখনো কিন্তু বিচারক সম্বন্ধে কোন রকম ক্রিটিসাইজ করে নাই। তো বিচারক তো নিজস্ব গতিতে বিচার করেছে, সেটা আপনার কাছে গ্রহণযোগ্য, আমার কাছে গ্রহণযোগ্য না, অ্যাপিল উপরে আছে, উপরে আদালত আছে। সংসদে আলোচনা হয়েছে যে এখানে কোনো আপোষ রফা হয়েছে কিনা। তাহলে রায়ের ব্যাপারে যদি আপোষ রফার প্রশ্নটা উঠে, তাহলে কি বিচার বিভাগ বা জাজরা প্রশ্নবিদ্ধ হবে? সংসদে যদি এই কথা উঠে থাকে, দুর্ভাগ্যজনক। জাজদের সম্বন্ধে যদি সংসদের মেম্বারদের এইরকম আইডিয়া থাকে যে সব রফা দফা ব্যবস্থা করে, দলীয় সংসদ সদস্যদের এই যদি থাকে, তাহলে তো এটা দুঃখের কথা। স্যার যেটা বলেছেন, জি স্যার বলুন। এই বিচার সম্বন্ধে দেখেন, আমরা যেটা বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রী কালকে খুব একটা ভালো কথা বলেছেন যে যুদ্ধ অপরাধীদের বিচারে যারা বাধা সৃষ্টি করে তারাও অপরাধী, তাদেরও বিচার হবে। আমি তার সঙ্গে একমত। কথা হলো, এই যুদ্ধ অপরাধীকে 65,000 পাকিস্তানি সৈন্য বাংলাদেশে আত্মসমর্পণ করেছে। সেখান থেকে বাছাই করে আমরা 195 জন সৈন্যকে যুদ্ধ অপরাধী হিসেবে শনাক্ত করেছিলাম, যারা হত্যা করেছে, ধর্ষণ করেছে, লুণ্ঠন করেছে এবং জেনেভা কনভেনশন সবকিছু উপেক্ষা করে যুদ্ধের সময় সিভিলিয়ানদের উপরে অত্যাচার করেছে। 195 জনের জন্য কিন্তু এই 1973 সনের ট্রাইব্যুনাল একটা হয়েছিল। রফিক ভাই ভালো জানেন, আমাদের একটা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল শুধুমাত্র মেম্বার অফ দি আর্মড ফোর্স অ্যান্ড অক্সিলারি ফোর্স। পরবর্তী পর্যায়ে সংশোধন করেছে। আমাদের সাথে লাইনে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এডিশনাল অ্যাটর্নি জেনারেল জনাব এম কে রহমান। শেষ করতে দেন। সেই কারণেই তাদেরকে যারা ছেড়ে দিয়েছে, যদি ভবিষ্যৎ প্রজন্ম তারা দাবি করে যে এই 195 জনকে যারা ছেড়ে দিয়েছে তাদেরও বিচার বাংলার মাটিতে হবে, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলবেন? স্যার, আমরা আপনার কাছে আবার আসব। আমাদের সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন এডিশনাল অ্যাটর্নি জেনারেল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন বিভাগের প্রধান সমন্বয়ক জনাব এম কে রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এম কে রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের আলোচনা শুনতে পাচ্ছেন। আপনারা সরকার পক্ষ থেকে এই রায়কে যেভাবে দেখছেন, আপনি নিশ্চয়ই আমাদের আলোচনা শুনেছেন, এ ব্যাপারে আপনার মতামত একটু শুনতে চাচ্ছি। আমরা তো প্রত্যাশিত রায় পাইনি, যেহেতু 5টা অভিযোগই এখানে প্রমাণিত হয়েছে, সেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই আমরা আশা করেছিলাম। এনিওয়ে, সার্বিক বিবেচনায়
এবং সবকিছু বিচার বিবেচনা করে ট্রাইব্যুনাল বলেছেন যে 5টা অভিযোগই প্রমাণিত হয়েছে, বাট আমরা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলাম। এই এখন আর একটা অভিযোগ থেকে খালাস দিয়েছে। আমরা এখন সরকার পক্ষ থেকে আমরা আপিল দায়ের করব। অভিযোগ আপনাদেরকে যেটা বলা হয়েছে যে প্রসিকিউশনের এখানে কোনো উইকনেস ছিল কিনা, মানে প্রসিকিউশনের উইকনেস যদি থেকে থাকে তাহলে ট্রাইব্যুনাল তো ফাইন্ডিং এ আসছে যে বিয়ন্ড রিজনেবল ডাউট এটা প্রমাণিত হয়েছে অভিযোগগুলো। আপনি আমাদের সাথে লাইনে থাকবেন স্যার। কেন ট্রাইব্যুনাল না যে বলছে আমি ওর সঙ্গে এগ্রি করি, ট্রাইব্যুনাল তো বলেছে, ট্রাইব্যুনাল প্রসিকিউশন যারা লয়ারদের বদনাম দিয়ে লাভ নেই তারা যথাসাধ্য করেছে। আমার মোট কথা হচ্ছে আইনকে তার নিজস্ব গতিতে যেতে দেন। আইনকে যদি এইভাবে স্ট্রাইক করে, হরতাল করে, মিটিং করে যদি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, সেটা তো সবার জন্য খুব দুঃখজনক হবে, যে কোনো লোকের জন্য রিস্কি হবে। যে হরতাল করে, মারামারি করে যদি সব ফাঁসি দেওয়া যায়, তাহলে তো যে কোনো লোকের পক্ষে, যারা এখনো আছে এই গ্রুপে, আরো 5-7 জন ভিতরে আছে, তো তাদের তো অলরেডি ফাঁসি হয়ে গেল। এটা তো হয় না। আর তাছাড়া শুনলেন তো সরকার অ্যাপিল করবে। জি এম কে রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, স্যারের কথাও শুনতে পাচ্ছি। জি, আমরা যে বিষয়টি এখানে আলোচনায় এসেছে যে এই যে রাজনৈতিক প্রভাব, একটি হরতাল চলছে, তারপরে আপনার শাহবাগে একটা মুভমেন্ট হচ্ছে, আপনি কি মনে করেন যে এটা কি বাধাগ্রস্ত হবে বিচার? ট্রাইব্যুনাল তো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে। এই ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করার জন্য রাজনৈতিক ভাবে এবং অনেক সাংগঠনিক ভাবে অনেক চেষ্টা করা হয়েছিল। এমনও বলা হয়েছিল ট্রাইব্যুনালকে উড়িয়ে দেবে, এই ট্রাইব্যুনাল বন্ধ করে দিতে হবে, ট্রাইব্যুনাল বাতিল করতে হবে। কিন্তু তারপরে কিন্তু ট্রাইব্যুনাল তার নিজস্ব গতিতে আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করেছেন। এবং আপনার এটা লক্ষণীয় যে 40 বছর পর এই ধরনের একটা বিচার কার্য হাতে নিয়ে বিচার কার্য কিন্তু অনেক ঝামেলা হলো, অনেক চড়াই উৎসাহ পেরিয়ে বিচার কার্য সম্পন্ন হয়েছে এবং ট্রাইব্যুনালের রায় এই রায় হয়তো জনগণের আশা প্রত্যাশা হতে পারে, প্রত্যাশিত রায় নাও হতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যাবজ্জীবন সাজা দিয়েছে, একটা রায় থেকে এবং বিচারটা এখানে কন্ট্রোল হয়েছে। স্যার কি এই প্রসঙ্গে কিছু? না ঠিকই বলেছেন। না, উনি যেটা বলেছেন যে উনি আপিল করবেন, আইনের তো বিধান রয়ে গেছে। ন্যাশনাল ট্রাইব্যুনাল অ্যাক্টের 21 ধারায় স্পষ্ট আছে, যারা নাকি একমাত্র যারা সাজাপ্রাপ্ত তারাই আপিল করতে পারবেন। একমাত্র যারা সাজাপ্রাপ্ত তারাই আপিল করতে পারবেন। আর যদি কেউ অ্যাকুইটাল হয়, এই 5টা ধারায় তো সাজাপ্রাপ্ত আসামি, এই 5টা ধারায় তো সাজাপ্রাপ্ত আসামি, সেক্ষেত্রে তারা আপিল করতে পারবেন না। একটা ধারা রয়েছে সেখানে অ্যাকুইটাল হয়েছে, সেখানে হয়তো তারা আপিল করতে পারে। জনগণকে ধোকা দিয়ে তো লাভ নাই, তারা আপিল করবেন যে ধারায় দেওয়া হয়েছে সেই ধারায়। জি এম কে রহমান, আপনি এনহ্যান্সমেন্টের কোনো প্রভিশন নাই। আমি শুনতে পাচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 ধারায় এটা খালাসির বিরুদ্ধে আপিলের বিধান আছে। আর 21 ও 1 উপধারায় আসামির পক্ষে আপিল করতে পারে। তো আমরা সেক্ষেত্রে আপিল করার পরে সুপ্রিম কোর্টে আমরা ন্যায় বিচার কমপ্লিট জাস্টিস আমরা চাইতে পারি। আর্টিকেল 100 পরে আমরা নিতে পারবো সুপ্রিম কোর্টে। জি এম কে রহমান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আপনার মতামত দিয়েছেন। স্যার, আমরা একটা বিরতির সময় হয়েছে, আমরা একটা বিরতি নিয়ে আবার আমরা ফিরে আসছি। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা খুব শীঘ্রই ফিরবো।